তিন বিদেশি ঠিকাদারের দ্বন্দ্বের গেঁড়াকলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ নির্মাণ কাজ গড়িয়েছে আদালতে, রায়ের অপেক্ষায় সেতু কর্তৃপক্ষ। ইপিজেড হচ্ছে পটুয়াখালীতে, প্রকল্প বাস্তবায়ন হবে দেশীয় অর্থায়নে, লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ, আসবে $150 কোটি বেশি বিদেশি বিনিয়োগ। আবারও ভেঙে দেওয়া হলো ন্যাশনাল ব্যাংকের পরিচালন পর্ষদ, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মতবিরোধের জের, খলিলুর রহমানকে প্রধান করে নতুন পর্ষদ গঠন, বাদ পারভিন শিকদার। এবং নিউ ইয়র্কে অটোশপ গড়ে প্রবাসী বাংলাদেশির আলোড়ন, 4 বছরে $1 মিলিয়ন মালিক, সেবায় সন্তুষ্ট গ্রাহক, যুক্তরাষ্ট্রে বাড়ছে অটোমোবাইল খাতে কাজের সুযোগ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যের। আর আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। 3 বিদেশি ঠিকাদারের প্রতিষ্ঠানের দ্বন্দ্বের বন্ধ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। এর মধ্যে বিষয়টি গড়িয়েছে আদালতে, তাই এক্সপ্রেসওয়ের বাকি কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। যদিও আরও আগেই ঋণ বন্ধ করে দেয় দুটি ব্যাংক, তাই এখন রায়ের অপেক্ষায় সেতু কর্তৃপক্ষ। রাশেদ লিমনের রিপোর্ট। কদিন আগেও ব্যস্ততায় থাকা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ হঠাৎই বন্ধ। শ্রমিক শূন্য পুরো এলাকা। কাউরান বাজার, মগবাজার, মালিবাগ হয়ে প্রায় কমলাপুরে যাওয়া এক একটি পিলার, গার্ডার, টি গার্ডার পড়ে আছে, নেই কোনো কর্মযোগ্য। আজকে আমার আসতে দিদি বলতে হয়েছে কাজ শোনা যাবে, ব্যাংকে তো প্রজেক্টটা অনেক ভিতরে অনেক বড়, কাজটা এইদিকে হয়েছে এইদিকে কাজ। কথা ছিল চলতি বছরই শেষ হবে অগ্রাধিকারমূলক উন্নয়ন প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই সময় কাজ চলার কথা দ্রুত গতিতে, কিন্তু হঠাৎ প্রকল্পের কাজ কেন বন্ধ হলো তা নিয়েই প্রশ্ন। একটু পেছনে যাওয়া যাক। 2011 সালে দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ পায় থাইল্যান্ডের কোম্পানি ইতালথাই। তবে অর্থ জোগাড় করতে না পারায় 8 বছরেও শুরু হয়নি কাজ। 2019 সালে চাইনিজ 2 কোম্পানি শ্যানডং ইন্টারন্যাশনাল আর সিনোহাইড্রোকে যুক্ত করে শুরু হয় কাজ। এই কাজে 3 প্রতিষ্ঠানের শেয়ার যথাক্রমে 51, 34 ও 15 ভাগ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ হল এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্বাহী প্রতিষ্ঠান। প্রকল্পের চুক্তি অনুযায়ী নির্মাণ ব্যয়ের 73 ভাগ যোগান দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান, আর 27 ভাগ দেবে বাংলাদেশ সরকার। কিন্তু এরই মধ্যে ঠিকাদার প্রতিষ্ঠানের মধ্যে চলমান দ্বন্দ্ব গিয়ে পৌঁছেছে আদালতের গোড়ায়। ফলে বন্ধ হয়ে যায় নির্মাণ কাজ, সেই সঙ্গে ঋণ সহায়তা বন্ধ করে দিয়েছে ঋণদাতা 2 ব্যাংক। তাই শঙ্কায় এখন পুরো প্রকল্প। 2 পক্ষের বাইরে তো একটা ঠিকাদার কোম্পানিও রয়েছে, সেই ঠিকাদার কোম্পানিকেও আমরা অনুরোধ করছি এবং 2 পক্ষকে আমরা অনুরোধ করেছি, লিখিতভাবে করেছি, তারা যেন কোনোভাবেই কাজটাকে বন্ধ না করে, কারণ এটি একটি শেষ তাড়াতাড়ি আমরা করতে চাই নির্ধারিত সময়ের মধ্যে। কিছুটা কমে গিয়েছে কাজের গতি তাদের মামলা এবং আইনগত জটিলতার জন্য, কিন্তু কোনো জায়গায় কাজ করছে তারা। চুক্তির শর্ত মতে কোনো প্রতিষ্ঠান অর্থ জোগাড়ে ব্যর্থ হলে বাকি প্রতিষ্ঠান চাইলেই তার শেয়ার নিয়ে নিতে পারবে। তাই সেদিকেই আগ্রহ চীনা প্রতিষ্ঠান দুটির। অন্যদিকে অর্থ জোগাড় না দিয়েই নিজেদের শেয়ার ধরে রাখতে চায় ইতালথাই। কিছু আইনগত বিষয় নিয়ে মামলা রয়েছে, সেই মামলাটি চলমান থাকার কারণে 2 জায়গায়, একটি হচ্ছে আরবিট্রেশন কেস হয়েছে এবং সেটার পাশাপাশি বাংলাদেশি আদালতেও তারা মামলা করেছে, যেটি হচ্ছে যে থাইল্যান্ডের একটি কোম্পানি এবং চাইনিজ একটি কোম্পানির মধ্যে। এই মামলার ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ হয়তো নিতে হবে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন কেবলমাত্র হাতিরঝিলার পান্থপথের অংশেই কিছু কাজ এখন চলমান রয়েছে। বন্ধ পড়ে থাকা এসব মেশিনই এখন সাক্ষী দিচ্ছে সরকারের সর্বোচ্চ গুরুত্ব থাকা এই প্রকল্পের স্থবিরতার। অসহায় সেতু কর্তৃপক্ষ, যেহেতু আদালতে গড়িয়েছে 2 ঠিকাদার প্রতিষ্ঠানের রশি টানাটানি, তাই এখন তারা তাকিয়ে আছে সেই রায়ের দিকে। দ্রুত এটি নিষ্পত্তি হবে এখন সেই প্রত্যাশাই কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু ও পায়রা বন্দরকে কেন্দ্র করে দক্ষিণাঞ্চলে প্রথমবারের মতো গড়ে তোলা হচ্ছে রফতানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড। পটুয়াখালীতে 1400 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে সম্পূর্ণ দেশীয় অর্থায়নে।
এতে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের পাশাপাশি $150 কোটি বেশি বৈদেশিক বিনিয়োগ হবে জানান সংশ্লিষ্টরা। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। দক্ষিণাঞ্চল বরিশালে এবার নির্মাণ করা হচ্ছে দেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড। পদ্মা সেতু এবং পায়রা সমুদ্র বন্দরের পূর্ণাঙ্গ সুফল পেতে এ প্রকল্প হাতে নেয় সরকার। অধিগ্রহণকৃত জমি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজার কাছে হস্তান্তর করা হয়েছে। কিছুদিনের মধ্যে শুরু হচ্ছে নির্মাণ কাজও। ঢাকা কুয়াকাটা মহাসড়কের পাশে পটুয়াখালীর আউলিয়াপুরের এই খোলা মাঠকে অধিগ্রহণ করা হয়েছে ইপিজেডের জন্য। 410 একর জমির উপর গড়ে উঠবে 306টি শিল্প প্লট। ইপিজেড পূর্ণাঙ্গ চালু হলে এখানে প্রায় $153 কোটি বৈদেশিক বিনিয়োগ এবং প্রতি বছর $186 কোটি আয় হবে। ইপিজেড হলে এখানে প্রায় 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে এবং ইপিজেডের আশেপাশে যারা তারাই অগ্রাধিকার পাবে। জমিটা আমরা বুঝে নিয়েছি জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকে, এখন এখানে মাটি ভরাটের কাজ শুরু হবে। দ্রুত রপ্তানি করার সুযোগ থাকায় পটুয়াখালী ইপিজেডের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি। ইপিজেড যেখানে ডেভেলপ হয়েছে আপনারা দেখছেন যে বিরাট একটা ওয়ার্কফোর্স কাজ করে। এই ওয়ার্কফোর্সের একটা যদি হয় আমাদের এখানে আর্থসামাজিক অবস্থা অনেকভাবে উন্নতি হবে। এদিকে ইপিজেড নির্মাণে স্থানীয়রা খুশি হলেও জমি অধিগ্রহণে মৌজা দর কম নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন জমি মালিকরা। বর্তমান রেট হইতে প্রায় 23,000 টাকার মতো শতাংশ প্রতি, কিন্তু আমাদেরকে দেওয়া হয়তো 16,000 টাকা করে। সম্পূর্ণ দেশীয় অর্থায়নে গৃহীত এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা। এর ব্যয় ধরা হয়েছে $1,443 কোটি টাকা। 2026 সালের জুনের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসেছে IMF প্রতিনিধি দলের সদস্যরা। সকালে সচিবালয় অর্থ বিভাগ, বাজেট ও সামষ্টিক অর্থনীতি বিভাগের সঙ্গে বৈঠকে বসে সংস্থাটি। বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশকে ঋণের তৃতীয় কিস্তি প্রদানের আগে ঋণের শর্ত কতটুকু প্রতিপালন হলো তার অগ্রগতি ও পদক্ষেপ জানতেই চলমান এ বৈঠক। ধারাবাহিকভাবে বাংলাদেশ ব্যাংক সহ সরকারের অর্থ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের সঙ্গেও বৈঠক করছে প্রতিনিধি দল। এর আগে ওয়াশিংটনে IMF-এর বসন্তকালীন বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গণমাধ্যমকে জানিয়েছিলেন ঋণের তৃতীয় কিস্তির জন্য 10টি শর্তের মধ্যে 9টি পূরণ করেছে বাংলাদেশ। এ নিয়ে বিস্তারিত জানাতে সচিবালয়ে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আইএমএফের কাছ থেকে যে ঋণের $470 কোটি যে ঋণ নেবে বাংলাদেশ, সেই ধারাবাহিকতায় কিন্তু অলরেডি 2টি কিস্তি দিয়ে দিয়েছে আইএমএফ এবং তৃতীয় কিস্তি, অর্থাৎ প্রতিটি কিস্তির আগেই কিন্তু বিভিন্ন শর্ত থাকে অর্থনৈতিক বিভিন্ন খাতকে সামনে রেখে, অর্থনৈতিক বিভিন্ন অবস্থাকে কেন্দ্র করে সার্বিকভাবে। তারই ধারাবাহিকভাবে কিন্তু তৃতীয় কিস্তি যেটি দেওয়া হবে এবছর আইএমএফ কর্তৃক বাংলাদেশ ব্যাংক পাবে, সেটি কিন্তু বাংলাদেশের যে ঋণ ব্যবস্থাপনা, সার্বিক উন্নয়ন অবকাঠামো, ব্যাংকিং সেক্টরের আর্থিক ব্যবস্থাপনা, মূল্যস্ফীতি, রাজস্ব কাঠামো সব কিছুকে নির্ধারণ করে কিন্তু আইএমএফ প্রতিটা কিস্তির আগে কিন্তু এরকম শর্ত দিয়ে থাকে। এবারও সেই ধারাবাহিকতা 10টি শর্ত রয়েছে, যে 10টির মধ্যে 9টি পূরণ করতে পেরেছে বাংলাদেশ ব্যাংক কি বাংলাদেশ সরকার। সেটি কিন্তু জানিয়েছিলেন ওয়াশিংটন ডিসিতে গত মাসে যে 15 থেকে 20 তারিখ আইএমএফের বসন্তকালীন বৈঠক হয়েছিল, সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর গিয়েছিলেন। সেখানে তিনি সে কথা জানিয়েছিলেন যে 9টি শর্ত পূরণ হয়েছে, একটি মাত্র শর্ত যেটি রিজার্ভকে কেন্দ্র করে সেটি কিন্তু তারা এখনো পূরণ করতে পারেনি। সেই ধারাবাহিকতায় সেখানে আমরা জানতে পেরেছিলাম, সেটি হচ্ছে যে গভর্নর আমাদের জানিয়েছিলেন যে 20 তারিখের পর, অর্থাৎ গত মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে আইএমএফের প্রতিনিধি দল বাংলাদেশে আসবেন এবং বিভিন্ন দপ্তরের সাথে বৈঠক করবেন। সেই ধারাবাহিকতার আলোকে কিন্তু আজকে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের সাথে তারা আলোচনায় বসছে এবং আজকে সোমবার সেটি কিন্তু তারা সামষ্টিক এবং বাজেট বিভাগের সাথে বসছে তাদের অবস্থা পর্যালোচনা, পদক্ষেপ সার্বিকভাবে অগ্রগতি জানার জন্য। এবং এই ধারাবাহিকতা কিন্তু 8 তারিখে অর্থমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রী তাদের সাথে ফাইনালি তারা বসবেন এবং তৃতীয় কিস্তির ব্যাপারে মোটামুটি একটি আপগ্রেড যে অবস্থা সেটি কিন্তু তারা নির্ধারণ করবেন। তো সব মিলে বলা চলে যে আইএমএফের যে
কিস্তি প্রদানের ক্ষেত্রে যে ঋণ শর্তের যে ব্যারাজ রয়েছে সেটি কিন্তু তারা কতটুকু পরিপালন করছে বা বাংলাদেশ কতটুকু সেটি পূরণ করতে পারছে সেই ধারাবাহিকভাবে যে বিভিন্ন দপ্তরের সাথে বৈঠক সেটি কিন্তু চলছে। এবং আইএমএফের স্প্রিং মিটিংয়ের আগেও কিন্তু বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন দপ্তরের সাথে বসছে। তারা বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন দপ্তরের সাথে বসে কিন্তু এতটুকু ইনশিওর করতে তারা চেয়েছেন যে কতটুকু আসলে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ সরকার কিংবা বাংলাদেশ ব্যাংক কাজ করছে সেই বিষয়গুলো তারা উঠে নিয়ে আসার চেষ্টা করেছেন। তো আমার কাছে এই ছিল আজকের আইএমএফের বৈঠক অর্থ মন্ত্রণালয়ের সাথে, সেটি সবশেষ। সচিবালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। মাত্র 4.5 মাসের মাথায় ন্যাশনাল ব্যাংকের পরিচালন পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। মালিকপক্ষের প্রতিনিধি খলিলুর রহমানকে প্রধান করা হলেও 10 সদস্যের পর্ষদে জায়গা পাননি পারভিন হক শিকদার। ন্যাশনাল ব্যাংককে শক্তিশালী করতে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মাত্র 4 মাসের মাথায় নতুন করে আবার ন্যাশনাল ব্যাংকের পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। জানা গেছে ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনেক বিষয়ে মতবিরোধ তৈরি হয় বৃহস্পতিবারই সদ্যবিদায়ী পর্ষদের চেয়ারম্যান সহ কয়েকজন পদত্যাগ করেন। এ অবস্থায় রোববার মালিকপক্ষের প্রতিনিধি খলিলুর রহমানকে প্রধান করে 10 সদস্যের নতুন পরিচালনা পরিষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এবার বাদ পড়েছেন পারভিন হক শিকদারও। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদকে আরও শক্তিশালী করতে মালিকপক্ষের প্রতিনিধিকে চেয়ারম্যান করে পর্ষদ পুনর্গঠন করা হয়েছে, যেন ব্যাংকটিতে সুশাসন নিশ্চিত হয়। তবে পদত্যাগ করা এক সদস্যের দাবি, ন্যাশনাল ব্যাংকের সার্বিক উন্নয়নে সবাই মিলে কাজ করতে চাইলেও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মতবিরোধ হওয়ায় পদত্যাগ করেছেন তারা। এর আগে শিকদার পরিবারের সদস্যদের মধ্যে দ্বন্দ্বের জেরে গত 21 ডিসেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSECর সুপারিশে ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। পরে শিকদার পরিবারের অন্য সদস্যদের সরিয়ে দিয়ে শুধু পারভিন হক শিকদারকে রেখে নতুন পর্ষদও গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সুবিধা এখনই তুলে নেয়ার বিপক্ষে মত দিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এদিকে প্রযুক্তি খাতে কর আরোপ না করার আহ্বান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রীর। দুপুরে রাজধানীতে ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর স্মার্ট বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তারা একথা বলেন। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে দেশের তথ্য প্রযুক্তি খাতের অগ্রণী ভূমিকা ও অগ্রাধিকার বিবেচনায় 2011 সাল থেকে 27টি ডিজিটাল সেবা খাতে কর অব্যাহতি দিয়ে আসছে সরকার। 2020-21 অর্থ বছরে এ খাতের কর অব্যাহতির মেয়াদ শেষ হলে ওই বছরই নতুন করে তা আরও 4 বছরের জন্য বাড়ানো হয়। 13 বছর ধরে চলা এই কর অব্যাহতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে আগামী 30 জুন। এই অবস্থায় কর অব্যাহতির মেয়াদ বাড়াতে নানাভাবে চলছে চেষ্টা তদবির। এরই অংশ হিসেবে রাজধানীর একটি হোটেলে ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফর স্মার্ট বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে কর অব্যাহতির মেয়াদ বাড়ানোর পক্ষে নানা যুক্তি তুলে ধরেন উদ্যোক্তারা। ধাপে ধাপে কর আরোপের মত দেন কেউ কেউ। আমেরিকা এবং ইউরোপে আমরা এক্সপোর্ট করি, তো সেখানে এই ট্যাক্সের যে ইম্পোজ সেটা আমাদের জন্য প্রাইসিং একটা বার্ডেন হয়ে দাঁড়াচ্ছে। আমাদেরকে যদি আরো 3 বছরের একটা সময় দেওয়া হয়, দ্যাট উইল বি পারফেক্ট টাইম। অনুষ্ঠানে এনবিআর এর কড়া সমালোচনা করেন প্রযুক্তি প্রতিমন্ত্রী। ডিমটা আসলে রেগুলারলি পাওয়ার চিন্তা না করে, হাঁসের যত্ন না করে, হাঁসটাকেই জবাই করে যদি পেটের মধ্যে সব ডিম খেতে যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে আর আয়ের কোনো পথ থাকবে না। আসছে অর্থ বছরেও কর অব্যাহতির সুবিধা যাতে বহাল থাকে সেজন্য সহযোগিতা চান সালমান এফ রহমানের কাছে। বিষয়টি নিয়ে সরকারের উচ্চ মহলে কথা বলার আশ্বাস দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। আমাদের কিভাবে আরো ফার্দার ইনসেন্টিভ আমরা এই ইন্ডাস্ট্রিকে দিতে পারি, মানে তুলে দেওয়ার তো নট দিস থিং, উই হ্যাভ টু থিঙ্ক। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো এটা নিয়ে। অনুষ্ঠানে জানানো হয় স্টার্টআপে বিনিয়োগ বাড়ানোর জন্য অর্থ মন্ত্রণালয়ের কাছে আরো 500 কোটি টাকা বরাদ্দ চেয়েছে তথ্য প্রযুক্তি বিভাগ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে মুগ ডালের বাম্পার ফলন হয়েছে দেশের শীর্ষ উৎপাদনকারী জেলা পটুয়াখালীতে। বর্তমানে কষ্টের ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষকরা। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ মাঠে চাষ হচ্ছে মুগ ডাল। পরিপক্ক হওয়ায় ক্ষেত থেকে ফসল সংগ্রহে ব্যস্ত কৃষক। এবছর মুগ ডালের বাম্পার ফলন হয়েছে দেশের শীর্ষ উৎপাদনকারী জেলা পটুয়াখালীতে।
একর প্রতি ২,৭০০ থেকে ২,৮০০ কেজি পর্যন্ত ফলন আসছে। তবে শেষ সময়ে এসে বাদ সেধেছে আবহাওয়া। দাবদাহের পর ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। এ কারণে খেতে দিনের বেলায় কাজ করা কঠিন হয়ে পড়েছে। কৃষকরা জানান, গরমের কারণে পাওয়া যাচ্ছে না কোনো শ্রমিক। বাজারের দাম ভালো থাকলেও সংগ্রহ করা যাচ্ছে না ফসল। এর মধ্যে বেশি বৃষ্টি হলে খেতেই নষ্ট হবে মুগ ডাল। সকালে মাত্র 2-1 ঘন্টা তুলতে পারি, হারফার রোদের পক্ষে বাড়তে চলে যাওয়া লাগে। ডাল তোলার মতো লোক নাই, 1000 টাকা বেতন দিলেও লোক পাওয়া যায় না। ভারী বৃষ্টিপাতে এড়াতে চলতি সপ্তাহের মধ্যে ফসল তোলার পরামর্শ কৃষি বিভাগের। সামনের দিনগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, এজন্য তারা যাতে দ্রুত মুগ ডাল কর্তন করে বাড়িতে নেয়। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে পটুয়াখালীতে 85,000 হেক্টর জমিতে মুগ ডাল চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,22,520 মেট্রিক টন। সময় সংবাদ, পটুয়াখালী। দেশে শুরু হচ্ছে মোবাইল গেমের সবচেয়ে বড় আসর মোবাইল ম্যানিয়া 2024 পাওয়ার্ড বাই এয়ারটেল। রোববার রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। প্রতিযোগিতার আয়োজক হিসেবে রবি আজিয়াটা লিমিটেডের সহযোগী ব্র্যান্ড এয়ারটেলের সঙ্গে যুক্ত হয়েছে স্পোর্টস প্ল্যাটফর্ম ডিসকভারি ওয়ান। ফুটবল, কল অফ ডিউটি মোবাইল ও মোবাইল লেজেন্ডস ব্যাং ব্যাং এই 3টি গেম নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে 30 লাখ টাকার পুরস্কার। জাতীয় মানব সম্পদ উন্নয়ন তহবিল ও বার্জার ট্রেনিং ইনস্টিটিউটের যৌথ প্রচেষ্টায় অনুষ্ঠিত হলো পেইন্টিং ফর কনস্ট্রাকশনের লেভেল 2 শর্ট কোর্স প্রশিক্ষণের উদ্বোধনী ক্লাস। রোববার বার্জার পেইন্টসের ঢাকা সেলস অফিসে এই 360 ঘন্টার প্রশিক্ষণের উদ্বোধনী ক্লাসের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণ শেষে দক্ষ প্রশিক্ষণার্থীদের পরবর্তী কর্মসংস্থানের জন্য বার্জার ট্রেনিং ইনস্টিটিউটের আন্তরিক ও কার্যকর চেষ্টা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। NHRDF এর সঙ্গে এই যৌথ প্রচেষ্টা বাংলাদেশে দক্ষ জনশক্তি তৈরিতে একটি মাইলফলক হয়ে থাকবে বলে জানিয়েছে বার্জার ট্রেনিং ইনস্টিটিউট। নওগাঁয় ব্যাপক উদ্দীপনায় অনুষ্ঠিত হলো স্পিড হেভি কনসার্ট। শুক্রবার প্রবাহ সংসদের 56তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড স্পিডের সৌজন্যে নওগাঁর প্রবাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী কর্নিয়া, আনিকা ও ব্যান্ড দাগ। আয়োজনকারী প্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং জনাব মাইদুল ইসলাম জানান, স্পিড সবসময় দেশের বিভিন্ন প্রান্তে সুস্থ বিনোদনের প্রতি তরুণদের আকৃষ্ট করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। তারই ধারাবাহিকতায় এবারের আয়োজন নওগাঁয়। IFIC ব্যাংক PLCর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ। ডায়াবেটিসের জটিলতা হ্রাস বিষয়ক নাগরিক সচেতনতা তৈরির পাশাপাশি সরকারের SDG লক্ষ্য পূরণে বিশেষভাবে ভূমিকা রাখতে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রকল্পের প্রথম ধাপে দেশে 10টি জেলায় ডিজিটাল অ্যাপের মাধ্যমে 10 থেকে 15 লাখ মানুষের ডায়াবেটিকের ঝুঁকি নির্ণয় ও 1 লাখ মানুষের ডায়াবেটিস শনাক্ত করা হবে। একই সঙ্গে 4000 ডায়াবেটিক রোগীকে বিনামূল্যে শারীরিক চেকআপ, ল্যাব টেস্ট ও চিকিৎসা বিনামূল্যে সরবরাহ করা হবে। একদিনের ব্যবধানে দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম। এ দফায় ভরিতে 735 টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায় 22 ক্যারেটের প্রতি ভরির নতুন দাম 1,10,948 টাকা। এছাড়া 21 ক্যারেট 1,05,897 টাকা, 18 ক্যারেট 90,769 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 75,489 টাকা। নতুন দাম কার্যকর হয়েছে 6 মে থেকে। এর আগে টানা 8 বারে স্বর্ণের দাম 10,265 টাকা কমানো হয়েছিল। স্বর্ণ ব্যবসাকে সুশৃঙ্খল ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কুড়িগ্রামে মতবিনিময় সভা করেছে বাজুস। রোববার বিকেলে কুড়িগ্রাম জেলা পরিষদের হলরুমে জেলা শাখার আয়োজনে এই মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজুস কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সমিত ঘোষ, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মোহাম্মদ তাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ সালাম। সভাপতিত্ব করেন বাজুস জেলা শাখা সভাপতি দুলাল চন্দ্র রায়। এ সময় রিফাইনারি প্রজেক্ট স্থাপনের মাধ্যমে বৈধভাবে মেড ইন বাংলাদেশের স্বর্ণ দেশের চাহিদা মিটিয়ে বাইরে দেশে রফতানি পরিকল্পনার কথা জানান বক্তারা। আমরা চাচ্ছি আমাদের দেশের যারা ক্রেতা সাধারণ আছে তারা যেন অন্য কোথাও দেশে গিয়ে অর্নামেন্টসগুলো
বা এই স্বর্ণের অলঙ্কারগুলো যেন ওখান থেকে না ক্রয় করে আমাদের দেশের মধ্যে যেন আমাদের এই জিনিসগুলো থাকে। বৈধ মেড ইন বাংলাদেশ লেখাশোনা আমরা এই দেশের চাহিদা মিটেও আমরা আশা করছি সেটা রপ্তানি করতে পারবো, এবং আমাদের কারিগরদের হাতে তৈরি গহনাগুলো যাতে আমরা রপ্তানি করতে পারি সেই লক্ষ্যে যা যা কাজ করা দরকার আমরা সমস্ত কাজগুলোই হাতে নিয়েছি। দেখছেন এ সময়ের বাণিজ্য। নিউ ইয়র্কে অটো শপের মাধ্যমে সেবা দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন প্রবাসী এক বাংলাদেশি। গ্রাহক সন্তুষ্টিতে মাত্র 4 বছরে হয়ে গেছেন $1 মিলিয়ন মালিক। স্বল্প খরচে ভালো সেবা পাওয়ার কথা জানান গ্রাহকরা। এই উদ্যোক্তা জানান, যুক্তরাষ্ট্রে গাড়ি টেকনিশিয়ান হিসেবে সুযোগ রয়েছে বিপুল কর্মসংস্থানের। সপ্তাহে আয়ের সুযোগ রয়েছে $2000। নিউ ইয়র্ক ঘুরে এসে কাজল আব্দুল্লাহ রিপোর্ট। রাস্তার দুপাশে সারি সারি গাড়ি দেখে যে কারো মনে হতেই পারে পার্কিং করে রাখা আছে গাড়িগুলো, কিন্তু বাস্তবে অপেক্ষমান মেরামতের জন্য। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটিতে কয়েক বছর ধরে বিডি অটো রিপেয়ার অ্যান্ড কলিশন নামে গাড়ি সার্ভিস পয়েন্ট করে তুলেছেন বাংলাদেশি যুবক আলমগীর হোসাইন। প্রয়োজন আর কম খরচে ভালো সার্ভিস দেয় মন কেড়েছেন গাড়ি ব্যবহারকারীদের। পার্টসের যে দাম বলে এক্স্যাক্টলি ওই দামই রাখেন এবং যে চার্জ করেন সেটাও রিজনেবল অ্যান্ড গুড প্রাইস। এর আগে আমি আরেক গিরিতে কাজ করাইতাম গাড়ি, তো এখানের তুলনায় এখানে আমি মনে করি যে এই সার্ভিসের কোনো তুলনা হয় না। আমি এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে আমি এখানে গাড়ি নিয়ে আসি। মার্সিডিজ, টয়োটা, হোন্ডা থেকে টেসলা অত্যাধুনিক বিভিন্ন ব্র্যান্ডের নিত্য নতুন মডেলের গাড়ি মেরামত ও রং পরিবর্তন করে নতুনত্ব নিয়ে আসা হয় কারখানাটিতে। তারা যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে এগেন আসে, আমরা আবার এগেন ঠিক করে দেই। শুধু দক্ষতা নয়, স্বকীয়তা আর মননশীলতা থাকায় নিজের একটি গাড়ির অংশ দিয়েই এই উদ্যোক্তা জানান প্রতিটি গাড়ি মেরামত করেন নিজের ভেবেই। আর এ খাতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে যুক্তরাষ্ট্র জুড়েই। যে কেউ এ পেশায় অভিজ্ঞতা অনুযায়ী সপ্তাহে আয় করতে পারেন $600 থেকে $2000। একটা গাড়ি যখন আমার শপের গেটটা ক্রস করে ভেতরে চলে আসে, আমি তখন মনে করি যখন চাবিটা হস্তান্তর করা হয় আমার কাছে, তখন এই গাড়িটা আমার। তখন আমি দেখি আমার গাড়িতে আমি কী করব। এই সেক্টরে কাজের সুযোগ সুবিধাও অনেক আছে, এবং বাংলাদেশ থেকে এই লাইনে যদি আরেকটু ভালো করে শিখে আসা হয় তাহলে কাজের কোনো অভাব হবে না। প্রতিদিন এই অটো শপে 30 থেকে 35টি গাড়ি সার্ভিস দেয় 18 জন দক্ষ কর্মী। কাজের চাপ বৃদ্ধি পাওয়ায় নতুন কর্মসংস্থানের কথা জানান কর্তৃপক্ষ। সততা, কর্মদক্ষতা আর পরিশ্রমের মাধ্যমে যে সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে ওঠা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত নিউ ইয়র্কে বাংলাদেশি এই মোটর ওয়ার্কশপটি, যা বিদেশের মাটিতেও বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউ ইয়র্ক থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। 3 বিদেশি ঠিকাদারের দ্বন্দ্বের গানাকলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বন্ধ নির্মাণ কাজ গড়িয়েছে আদালতে। রায়ের অপেক্ষায় সেতু কর্তৃপক্ষ। ইপিজেড হচ্ছে পটুয়াখালীতে, প্রকল্প বাস্তবায়ন হবে দেশীয় অর্থায়নে। লক্ষাধিক কর্মসংস্থানের সুযোগ, আসবে $150 কোটি বেশি বিদেশি বিনিয়োগ। এবং আবারও ভেঙে দেওয়া হলো ন্যাশনাল ব্যাংকের পরিচালন পর্ষদ। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মতবিরোধের জের, খলিলুর রহমানকে প্রধান করে নতুন পর্ষদ গঠন, বাদ পারভিন শিকদার। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সময় সংবাদ নিয়ে কিছুক্ষণ পরে ফিরছি আমি তোহা খান তামিম। সঙ্গে থাকুন সময়।